বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে যেই টপিক তোমরা পড়তে যাচ্ছ সেটা হচ্ছে টেন্স, এবং তোমাদেরকে বলি টেন্স আমরা প্রধানত হচ্ছে জানি তিন প্রকার, প্রত্যেকে জানি। প্রথম কথা হচ্ছে ভাইয়া আমরা জানি টেন্স প্রধানত তিন প্রকার। যে টেন্সের যে তিনটা প্রকার আছে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। এই প্রেজেন্টকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে, আমরা জানি। এগুলো নিয়ে আমি বেশিক্ষণ কথা বলবো না, জাস্ট 1 মিনিট কথা বলবো। ইনডিফিনিট, তারপরে হচ্ছে তোমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো সবগুলোই কিন্তু এভাবে হবে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সবাই কিন্তু আমরা এই বিষয়টা জানি। আমি এইগুলো নিয়ে আপাতত কোনো বিষয় আলোচনা করব না ইনশাআল্লাহ। সো আসেন আমরা তাহলে শুরু করি একেবারে শুরু থেকে। প্রথম কথা হচ্ছে ভাইয়া আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রথমেই আমরা কি শিখবো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কাকে বলে, প্রেজেন্ট ইনডিফিনিট কি, এগুলো আমরা মোটামুটি সবাই জানি। এবং এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা আমরা কিভাবে গঠন করি, স্ট্রাকচার। দেখো স্ট্রাকচার, সবাই একটু খেয়াল করে দেখো। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠিত হয়, সাবজেক্ট থাকে, এরপরে ভার্বের বেস ফর্ম, অথবা ভার্বের বেস ফর্মের সাথে এস বা ইএস ফর্ম হয়। আমরা এটা মোটামুটি সবাই জানি, তাই না? তাহলে আমরা যে বিষয়টা দেখব, যে বিষয়টা বুঝবো, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এইটা কাকে বলে এবং এটা কিভাবে গঠিত হয়। এই যে স্ট্রাকচারটা অনেকে আমরা ভুলে যাই, আমরা এই স্ট্রাকচারটা মনে রাখবো যে একটা সাবজেক্ট থাকবে এবং এই সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম কোনগুলো, যেমন আমরা জানি ভার্বের যে রূপগুলো আছে, গো, ওয়েন্ট, গান, তাই না? গো, ওয়েন্ট, গান, এখানে এটা হচ্ছে বেস ফর্ম। আর এটার এস বাই এস ফর্ম কি? গোজ। এটার পাস্ট ফর্ম কি? ওয়েন্ট। এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি? গান। সো এইখানে আমরা বেস ফর্মও ইউজ করতে পারি, আবার এস বাই এস ফর্মও ইউজ করতে পারি। যেমন আমি বললাম আই গো, আয়ের সাথে গো হচ্ছে, বাট আমি যখন বলবো হি, এর সাথে হয়ে যাবে হি গোজ, তাই না ভাইয়া? সো এটা মোটামুটি আমরা সবকিছু ক্লিয়ারলি বুঝতে পারবো যে স্ট্রাকচারটা হচ্ছে আগে সাবজেক্ট, এরপরে ভার্বের বেস ফর্মও হতে পারে, ভার্বের এস বা ইএস ফর্ম হতে পারে। আমরা দেখবো ফার্স্ট পারসন হলে অথবা প্লুরাল হলে ভার্বের বেস ফর্ম হয়, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হচ্ছে এস বা ইএস যুক্ত হবে। সো এখানে আমরা মোটামুটি সবাই জানি, তাই না? এখন কথা হচ্ছে ভাইয়ারা, আমরা যে কাজটা করতে যাব সেটা হচ্ছে এক্সাম্পল যদি দেখি, আই টেক, এখানে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম আছে, আই টেক এক্সারসাইজ ডেইলি। আর এখানে দেখো শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে। তো মোটামুটি আমরা এইখান থেকে যেভাবে শিখলে পরীক্ষায় 100% উত্তর করতে পারবে। আমরা তাহলে যে কাজটা করব সেটা হচ্ছে যেভাবে শিখবো। প্রথম কথা হচ্ছে টেকনিক। আমি তোমাদের পুরো ক্লাসটা টেকনিক দিয়ে শেখাবো, যাতে করে যেই বিষয়টা থেকেই প্রশ্ন আসুক না কেন, যেই ধরনের প্রশ্ন আসুক না কেন, তুমি অ্যান্সার করতে পারবা। প্রথম আমাদের যে বিষয়টা মনে রাখবা তোমরা হচ্ছে একটা টেকনিক মনে রাখবা, সেটা হচ্ছে ফোর গার্ডেন। এফ তো হচ্ছে ফ্রিকোয়েন্টলি, এফ তো হচ্ছে কি ফ্রিকোয়েন্টলি। ওতে হচ্ছে অফেন, ওতে হচ্ছে অফেন। ইউ তো হচ্ছে ইউজুয়ালি, ইউ তো হচ্ছে কি ইউজুয়ালি, ঠিক আছে? এরপর হচ্ছে ভাইয়া আর তো হচ্ছে রেগুলারলি, আর তো হচ্ছে রেগুলারলি। এবার আসো, তাইলে আমরা কি দেখলাম? এতে হচ্ছে ফ্রিকোয়েন্টলি, ওতে হচ্ছে অফেন, অকেশনালি। দেখো মুখস্থ করে ফেলো, মনে রাখবা এগুলো হচ্ছে টেন্স মার্কার। যে টেন্স মার্কার গুলো দেখলেই বুঝবা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যে ওয়ার্ড গুলো বা যে ফ্রেজ গুলো দেখলেই বুঝবা যে এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্টলি, অফেন, অকেশনালি, ফ্রিকোয়েন্টলি, অফেন, অকেশনালি, ঠিক আছে? এরপর দেখো ইউতে হচ্ছে ইউজুয়ালি, ইউতে হচ্ছে কি ইউজুয়ালি, আর তো হচ্ছে রেগুলারলি, আর তো হচ্ছে রেগুলারলি। এরপর দেখো জিতে হচ্ছে জেনারেলি, জিতে হচ্ছে জেনারেলি। আচ্ছা, এরপর দেখো এতে হচ্ছে অলওয়েজ, এট টাইমস। দেখো এতে হচ্ছে অলওয়েজ, এট টাইমস। একটু পড়ে ফেলো, ঠিক আছে?
এইবার আসে তারপরে দেখো আমাদের যে বিষয়টা এ গেল, এবার হচ্ছে আরটা আমরা অলরেডি পড়েছি রেগুলারলি। ডি তে হচ্ছে ডেইলি, ডিতে হচ্ছে ডেইলি। ইতে হচ্ছে এইখানে এভরি মর্নিং, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি টাইম। আর এমতে হচ্ছে আমরা জানি নরমালি। আর এস একটা হচ্ছে সেলডম আর হচ্ছে হার্ডলি। তো এইখানে যে বিষয়টা মনে রাখবা, তোমরা যেই বিষয়টা মনে রাখবা সেটা হচ্ছে ভাই একবার সহজভাবে এই টেকনিক দিয়ে মনে রাখতে পারো, না হলে এবার মুখস্থ করে বলা। অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নরমালি, রেগুলারলি, অকেশনালি, সামটাইমস, ডেইলি, ফ্রিকুয়েন্টলি, এট টাইমস, এভরি মর্নিং, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, ইয়ার, টাইম। এগুলো যদি থাকে তাহলে তুমি অ্যান্সার কি করে দিবা? এগুলো থাকলেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এগুলো থাকলেই কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সো এই ওয়ার্ডগুলো বলো, অলওয়েজ, অফেন, ইউজুয়ালি, হার্ডলি, সেলডম, জেনারেলি, নরমালি, রেগুলারলি, অকেশনালি, সামটাইমস, ডেইলি, ফ্রিকুয়েন্টলি, এট টাইমস, এভরি মর্নিং, এভরি ডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি টাইম। সবাই পড়ো, ক্লাসে পড়া ক্লাসে শেষ করতে হবে। সবাই ক্লাসে পড়া ক্লাসে বলো। অলওয়েজ, সবাই অলওয়েজ, অফেন, হার্ডলি, ইউজুয়ালি, সেলডম, generally, normally, regularly, occasionally, sometimes, daily, frequently, at times, every morning, every day, every week, every month, every time। এটা থাকলে কি হয়ে যায় ভাইয়া? এটা থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আসো एग्जांपल আমরা একটু দেখি। যেমন এখানে আছে he reads newspaper regularly, he reads newspaper regularly। এখানে রেগুলারলি আছে, কি আছে? রেগুলারলি আছে। তার মানে রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এরপর দেখো she runs 5 kilometers every morning। তো তোমাদের কি বলছিলাম? এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি মর্নিং, এভরি ডে, এগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার দেখো উই ইউজুয়ালি, অলওয়েজ, রেগুলারলি, অফেন, সেলডম, এগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ঠিক আছে? তাহলে দেখো he reads newspaper regularly, রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট কিভাবে চিনবা? সাবজেক্ট থাকবে, ভার্বের সাথে এস বা ইএস থাকবে, অথবা ভার্বের এস বা ইএস ভার্বের বেস ফর্ম হবে। তাহলে দেখো সাবজেক্ট আছে হি, এরপরে রিডস, ভার্বের এস বা ইএস ফর্ম। তাহলে she থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য ভার্বের সাথে এস বা ইএস ফর্ম। আর উই প্লুরাল, এইখানে উই ইউজুয়ালি গোজ না, এখানে উই হবে না, এখানে হচ্ছে হি হবে। He usually goes to college on foot. Okay? So আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। He usually goes to college on foot. So সবাই যে কাজটা করবা এইখান থেকে always, often, usually, hardly, seldom, generally, normally এই টেন্স মার্কার গুলো মুখস্থ করে ফেলবা। কি করে ফেলবা? মুখস্থ করে ফেলবা। এবার আসো আমরা পরবর্তীতে খেয়াল করি। এইবার ছোটবেলা সেই পড়া, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য। আচ্ছা, এটা একটু কারেকশন করে নিও, এটা ভুল আসছে, এটা হি হবে আর কি। দেখো আমরা একটু পড়ি, ছোটবেলায় পড়ছিলাম চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক সত্য, এগুলো থাকলে কোন টেন্স হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যাসগত কর্ম, কোন বক্তা বা লেখকের উক্তি, কোটেশন, এই ক্ষেত্রে সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আসো ভাইয়ারা আমরা একটু খেয়াল করি, এক্সাম্পল গুলো একটু খেয়াল করব। অভ্যাসগত কর্ম, প্রতিদিন হি ড্রিঙ্কস টি এভরি মর্নিং, প্রতিদিন অভ্যাসগত কর্ম, প্রতিদিন সে চা পান করে। তারপরে দেখো হি গেট আপ এভরি ডে এট 5 o'clock, প্রতিদিন সে 5টায় উঠে। দ্যাট মিন্স এটা কি? অভ্যাসগত কর্ম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা কি ভাইয়া? এটা হচ্ছে আমাদের চিরন্তন সত্য। এটা কি মিথ্যা কথা? না, সব সময় আমাদের দেখি সূর্য একই জায়গা থেকে উঠে, তাই না? এরপর দেখো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তার মানে দেখো আমরা বলেছি যে চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম ইত্যাদি থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এখন আসো ভাইয়ারা, আরেকটা বিষয় আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চিনো সবাই? বাক্যের শুরুতে ভার্ব থাকলে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। মনে রাখবা এই পৃথিবীতে যত ইম্পারেটিভ সেন্টেন্স আছে ওই ইম্পারেটিভ সেন্টেন্স গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি? ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের শুরুতে ভার্ব থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্স মানে হচ্ছে বাক্যের শুরুতে কি থাকবে?
ভার্ব থাকবে। তাহলে বাক্যের শুরুতে ভার্ব থাকলে ইম্পারেটিভ এবং ওই ভার্বটার বেস ফর্ম হয়। আর যেহেতু ভার্বের বেস ফর্ম হয় এই জন্য মাথা রাখতে হবে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। মনে রাখবা স্পিক দ্য ট্রুথ যেই কথা, ইউ স্পিক দ্য ট্রুথ একই কথা। ডোন্ট টেল আ লাই যেই কথা, ইউ ডোন্ট টেল এ লাই সেম কথা। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে এই সাবজেক্ট ইউ অলওয়েজ উজ্জ্ব থাকে, গোপন থাকে, ঠিক আছে, গোপন থাকে। কিছু কিছু ভালোবাসা থাকে তো গোপন, তাই না? সো ওই এটা হচ্ছে গোপন ভালোবাসা। ইম্পারেটিভ সেন্টেন্সের ইউটা গোপন থাকে। তাহলে ইউ স্পিক, এই যে বাক্যের শুরুতে ভার্ব আছে এবং ভার্বের বেস ফর্ম আছে, এগুলো অলওয়েজ কি ইম্পারেটিভ সেন্টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। সবাই কি বুঝতে পেরেছি ভাই? ক্লিয়ার? ডান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে যে কোনো প্রশ্ন তুমি ইনশাআল্লাহ পারবা। আসো আমরা একটু দেখি যে কি ধরনের প্রশ্ন আসে। আমরা একটু এখন দেখব কি ধরনের প্রশ্ন আসে। এখানে দেখাচ্ছে দ্য টিচার সেড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। অনেকে বলবে ভাইয়া এত সহজ প্রশ্ন কি আসে? দেখো রে ভাইয়ারা, এইখানে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এটা বিসিএস এর প্রশ্ন। বলা আছে এখানে আমাদের দেওয়া আছে দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। এইখানে আমরা খুব সুন্দরভাবে দেখতেছি যে চিরন্তন সত্য বলা আছে। চিরন্তন সত্য হলে পাস্ট ইনডিফিনিট টেন্স হারাম, হ্যাজ মুভড প্রেজেন্ট পারফেক্ট টেন্স হারাম, উইল বি মুভিং ফিউচার কন্টিনিউয়াস হারাম। আমরা জানি অ্যানসারটা কি হবে রে ভাই? অ্যানসার হবে মুভস। এবার আসো দেখো মাই মাদার, এটা গুচ্ছতে গত বছর আসছিল 23-24 সেশনে। গুচ্ছ সি ইউনিটে যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা টার্গেট করছো, যে গুচ্ছের সি ইউনিট আছে, এই সি ইউনিটে আমরা দেখছি গত বছর এসেছে যে এভরি নাইট এভরি ডে এভরি মর্নিং এভরি ইভিনিং। তার মানে হচ্ছে এভরিডে, এভরি নাইট, এভরি মর্নিং, এগুলো থাকলে কোন টেন্স হবে রে ভাই? এগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। কি টেন্স হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে ভাইয়া ইজ ওয়াশিং হবে না, ওয়াশড হবে না, ওয়াশেস হতে পারে, ওয়াশ হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া মাই মাদার হচ্ছে সিঙ্গুলার। মাই মাদার যেহেতু সিঙ্গুলার তাহলে ভার্বের সাথে কি যুক্ত হবে? এই মনে আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়েছি, এইখানে মাই মাদার সিঙ্গুলার, ভার্বের সাথে এস বাই এস যুক্ত করে দিতে হবে। তাহলে ওয়াশ হবে নাকি ওয়াশেস হবে? সবাই বলো তো ভাই। এবার আসো পরেরটা, উই অফেন, এই যে উই আর অফেন, উই আর লুকিং ফর কোয়েশ্চেন। অফেন বলতে ওই অফেন না, ঠিক আছে? উই আর অফেন, উই আর লুকিং ফর আওয়ার কোয়েশ্চেন। এখানে দেখতেছি অবটেন আছে, অবটেন বলি তাহলে তোমাদের মনে থাকতে সুবিধা হবে। অবটেন মনে রাখো, ঠিক আছে? অফেন, তো অফেন থাকলে আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ফেল্ট পাস্ট ফর্ম, ডিড পাস্ট ফর্ম, এইখানে ফলেন বি3 ফর্ম। আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে দেওয়া আছে ভার্বের বেস ফর্ম। ওকে, এবার আসো ইউজুয়ালি আছে। কি আছে? ইউজুয়ালি। ইউজুয়ালি থাকলে আমরা যে জিনিসটা জানি সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে টুক পাস্ট টেন্স হবে না, এট পাস্ট টেন্স হবে না, হ্যাড পাস্ট টেন্স হবে না। সবাই চিল্লিয়ে বলো অ্যানসারটা কি? ইট। সো আমি তোমাদেরকে এমন ভাবে টেন্স শেখাবো যে তোমাদের এক্সামে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দাও, টেন্স থেকে কোশ্চেন আসলে ইউ ক্যান কারেক্ট দেম। ওকে, আচ্ছা তাহলে আসো ভাইরা আমরা আরো কিছু কোশ্চেন সলভ করি। দেখো ইউর ব্রাদার গো টু স্কুল রেগুলারলি। তাহলে এখানে আমাদের রেগুলারলি আছে। আমরা প্রত্যেকে জানি রেগুলারলি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি হয় আমাদেরকে দেখতে হবে এইখানে হ্যাড গন হবে না, ওয়েন্ট হবে না, গোয়িং হবে না, জাস্ট এখানে ইউর ব্রাদার সিঙ্গুলার আছে। আর সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, তাইলে এখানে গোজ হয়ে যাবে। কি হয়ে যাবে? গোজ। এরপর আসো ভাইয়ারা পরেরটা, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন, ওয়াও, জাস্ট ওয়াও। হ্যাঁ, উই আর অফেন, উই আর নাও লুকিং ফর কি? লুকিং ফর কোয়েশ্চেন, কারেক্ট আনসার, ঠিক আছে? আসো তাইলে এখানে স্টোরিজ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, দ্যাট মিন্স হ্যাড হবে না, ইটস হারাম ব্রো। এবার আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাড হবে না কারণ এটা প্রেজেন্ট পারফেক্ট। এখন আছে দুইটা অপশন, হ্যাভ কে নিবা নাকি হ্যাজ কে নিবা। আমরা জানি হ্যাভ হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে সিঙ্গুলার। তাহলে এখানে দেখো ভাইয়া রবীন্দ্রনাথ স্টোরিজ প্লুরাল আছে। কি আছে? প্লুরাল। তাহলে প্লুরাল যেহেতু আছে আমাদের অ্যানসারটা কি হবে? হ্যাভ। বুঝাইতে পারছি? এইবার আসো স্ট্রাকচার দিয়ে ডেন্টাল, ডেন্টাল অ্যাডমিশনে আসছে
9-10 এসেছিল ডেন্টাল অ্যাডমিশনে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাক্টিভ এন্ড প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো এটাও আসছে স্ট্রাকচার দিয়েও কিন্তু প্রশ্ন আসে যেইভাবে প্রশ্ন আসুক তুমি আনসার সঠিক করতে পারবা দ্যাটস মাই চ্যালেঞ্জ ওকে সো এখানে দেখো ভাইয়ারা কি আছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট দেখতে বলেছে হি ইজ রাইটিং এ লেটার কন্টিনিউয়াস হবে না বাদ I have invited present perfect tense হবে না কারণ have এর পরে be3 থাকলে present perfect tense হয় he has done the work has এর পরে be3 থাকলে present perfect tense হয় আমরা দেখতে পাচ্ছি flood সাবজেক্ট আছে destroy ভার্বের বেস ফর্ম আছে just wow ঠিক আছে তাহলে সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হবে এই শিক্ষার্থীরা ওহো মনোযোগ দাও অন্যদিকে খেয়াল করা যাবে না আসো এবার আসো হুইচ ইজ দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটিতে আসছে সো এখানে আমরা এটাও দেখতে পাচ্ছি প্রেজেন্ট ইনডিফিনিট খুঁজতে বলেছে হ্যাড হবে না লেফট হবে না কেটে দাও রে ভাই ওয়াজ হবে না গেচাং করে দিলাম নান আনসার কি হবে নান অনেকে ভাবে খুব সহজ প্রশ্ন কিন্তু নাম দেখে অনেকের বিশ্বাস হবে না ঠিক আছে ওকে এন্ড দেন হ্যাবিচুয়াল ফ্যাক্ট আমরা বলেছিলাম অভ্যাসগত কর্ম চিরন্তন সত্য এই যে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম আছে আর এটা অবশ্যই অনলি ইন প্রেজেন্ট নট পারফেক্ট পাস্ট নট পারফেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্স অবশ্যই आंसर কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পেরেছি ভাই সবাই ক্লিয়ার ডান কি না ওকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখন আমরা পড়ব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা সবাই জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট থাকে am is are অথবা is am are যেটাই বলো এরপরে ভার্ব প্লাস কি বসে আইএনজি বসে ছোটবেলা থেকে পড়ে আসছি এই স্ট্রাকচার যারা এখনো পারো না ভাই তাদেরকে টুস করে পদ্মা সেতু থেকে ফালিয়ে দিব ঠিক আছে আসো এইবার দেখো এক্সাম্পল যদি আমরা দেখি যদি আমরা বলি যে আমরা এক্সাম্পল দেখব এই যে he is playing football I am studying in a high school তাহলে he is playing football এখানে আমরা দেখতে পাচ্ছি is হবে হির সাথে এজন্য is হইছে এরপরে ভার্ব প্লাস আইএনজি আছে সো এখানে আমাদের মোটামুটি স্ট্রাকচার ক্লিয়ার স্ট্রাকচার সবাই ক্লিয়ার ওকে সো আমরা ভাইয়া স্ট্রাকচার সবাই ক্লিয়ার হইলে এখন আমরা দেখব যে আসলে কিভাবে পড়লে পরীক্ষায় 100% উত্তর করা যাবে তুমি স্ট্রাকচার পারো নিয়ম জানো সব পারো কিন্তু তুমি পরীক্ষার হলে অ্যানসার করতে পারো না কেন পারো না তোমার যে বিষয়গুলো জানা দরকার সেগুলো তোমার মনে থাকে না ঠিক আছে সো আসো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে টেকনিক কি শিখবো টেকনিক সবাই লিখো টেকনিকটা কি টেকনিকটা হচ্ছে NAPTM টেকনিকটা অনেক কঠিন মনে হতে পারে বাট কঠিনে কিছু নাই ঠাড়া মুখস্থ করে দিব মাথার ভিতরে মুখস্থ করে দিব আসো আমি জানি টেকনিক দিয়ে কিছু হবে না আমাদের ওয়ার্ডগুলো মনে রাখতে হবে যে ওয়ার্ডগুলো দেখলে আমরা বুঝবো যে হ্যাঁ এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলো নাও রাইট নাও সবাই বলো নাও রাইট নাও সবাই বলো দুপুরে খাওয়া দাওয়া করছো বাপ মার অনেক কষ্টের টাকা ওইটা দিয়ে চাল কিনেছে তারপরে তরকারি কিনেছে বাপ মা রান্না করেছে এরপর তুমি খেয়েছো এত সহজ না সো যেহেতু তাদের টাকা পয়সা দিয়ে এত কিছু চলতেছে তাদেরকে খুশি করানোর জন্য হলো কষ্ট করো আসো বলো নাও রাইট নাও সবাই বলো নাও রাইট নাও at this moment at this time বলো নাও রাইট নাও বলো now right now at this moment at this time today still day by day gradually rapidly year after year এগুলো থাকলে এবং বর্তমান চলমান কিছু বুঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স জানি ঠিক আছে ভাইয়া মুখস্থ করে নাও সেটা হচ্ছে now right now at this time at this moment at this time at this moment today still day by day gradually rapidly year by year এগুলো থাকলে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আবার ক্লাসে পড়া ক্লাসে মুখস্থ হতে হবে বলো now right now at this time at this moment day by day today still gradually rapidly year by year মনে থাকবে
আবার লাস্ট বার, আবার পড়ো নাও রাইট now right now at this moment at this time gradually rapidly still today day by day এগুলো থাকলে কি হবে ভাই? এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মনে থাকবে? মুখস্থ হয়েছে ভাই? মনে থাকবে? ওকে, যদি মনে থাকে তাহলে আসো আমরা আগাবো। আসো, যেমন এক্সাম্পল দেখো, হি ইজ রাইটিং আ লেটার টু হিজ ফাদার নাও রাইট নাও এগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ঠিক আছে, এগুলো থাকলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার ফাইয়াজ ইজ গোয়িং টু স্কুল টুডে, দ্যাট মিন্স কি হচ্ছে? টুডে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসায় দিলাম। বুঝাইতে পারছি? ওকে, নাও রাইট নাও at this time at this moment today still day by day rapidly gradually year by year এগুলো থাকলেই কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। মনে থাকবে? ওকে, এইবার আসো আমরা দেখব কয়েকটা বিষয়, সেটা হচ্ছে ভাই কনফিউশন। আসো এখন আমরা কনফিউশন ক্লিয়ার করব। কার কার মধ্যে কনফিউশন? প্রেজেন্ট ইনডিফিনিট আর প্রেজেন্ট কন্টিনিউয়াসের মধ্যে কিছু কনফিউশন আছে, বুঝছুনি মনুরা? এখন আমরা সেই কনফিউশনটা কি করব? ইয়েস, সেই কনফিউশনটা ক্লিয়ার করব। আসো, কনফিউশনটা কিভাবে ক্লিয়ার করব সেটা বুঝার জন্য আমি তোমাদেরকে নিয়ে যেতে চাই কিছু স্ট্যাটিটিভ ভার্ব। কিছু কি? স্ট্যাটিটিভ ভার্ব। আসো সেই ভার্বগুলো একটু দেখাই তোমাদেরকে, দেখা একটু চিনতে পারো কিনা। স্ট্যাটিটিভ ভার্ব যেমন নো, বিলিভ, হিয়ার, সি, স্মেল, উইশ, আন্ডারস্ট্যান্ড, হেট, লাভ, ঘৃণা, ভালোবাসা, পছন্দ, চাওয়া, সাউন্ড, হ্যাভ, নিড, অ্যাপিয়ার, সাউন্ড, কন্টিনিউ, সিম, হ্যাঁ, টেস্ট, ওন। স্ট্যাটিটিভ ভার্ব। এক কথায় কি ভাইয়া? স্ট্যাটিটিভ ভার্ব। দেখো এই যে এই স্ট্যাটিটিভ ভার্বগুলোর কন্টিনিউয়াস ফর্ম করা যায় না। কনফিউশন ক্লিয়ার হয়ে নাও তোমরা সবাই, কনফিউশন ক্লিয়ার হয়ে নাও। স্ট্যাটিটিভ ভার্ব যেগুলো আছে, স্ট্যাটিটিভ ভার্বগুলোর সাথে তুমি আইএনজি যুক্ত করবা না, এগুলোর কন্টিনিউয়াস হয় না। এগুলোর কি হয় না? কন্টিনিউয়াস হয় না। মানে এম, ইজ, আর এদের পরে ভার্ব প্লাস আইএনজি দিতে পারবে না, এদের সাথে ওয়াজ, আর ভার্ব প্লাস আইএনজি দিতে পারবে না। এইগুলোর সাথে কি দেওয়া যায় না? দেওয়া যায় না। যেমন ধরো চলমান, ভালোবাসা চলমান। যেমন আমি তোমাদেরকে ভালোবাসি, আই লাভ ইউ। এখন বলো তো ভাই, এই যে তোমাদেরকে আমি ভালোবাসি, এই ভালোবাসাটা কি অতীতে ভাসতাম নাকি এখন বাসতেছি? অবশ্যই কি এখন বাসতেছি। এখন যেহেতু বাসতেছি, তার মানে টেন্সটা কি হওয়ার কথা? বুঝছো? একবারে ঠান্ডা মাথায় বুঝাচ্ছি। আই লাভ ইউ, আমি তোমাদেরকে ভালোবাসি, তার মানে হচ্ছে, আচ্ছা এই উদাহরণ লিখলে আবার অনেক উল্টাপাল্টা মনে করে, এই বেটা ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, তোমাদেরকে বুঝাইছি। তার মানে আই লাভ ইউ, আমি তো ঘটনাটা তো চলমান নাকি? তার মানে চলমান বুঝালি যে ভালোবাসাটা তো চলমান। এই যে এখন হচ্ছে, তোদের মধ্যে আমার ভালোবাসা চলছে, দ্যাট মিন্স কি? তোরা কি বলতে পারবি যেটা অতীতে ছিল, ভবিষ্যতে ছিল? তোদের মধ্যে যে ভালোবাসাটা চলছে এটা কি? কন্টিনিউয়াস। কিন্তু ভাইয়া আমরা কখনো বলি না আই এম লাভিং ইউ। তুমি কি কাউকে এভাবে মেসেজ পাঠাইছো? আই এম লাভিং ইউ, ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসছি, আই এম লাভিং ইউ বলছো কখনো? বলো নাই। কেন বলো নাই? এটা হচ্ছে স্ট্যাটিটিভ ভার্ব। তুমি কি কখনো বলেছো আই এম হেটিং ইউ? কি বলো? আই হেট ইউ, আই হেট ইউ, হেট ইউ, হেট ইউ। বাট তুমি কি বলো আই এম হেটিং ইউ? নো। কনফিউশন ক্লিয়ার হয়ে যাও ভাই, বেসিক দিয়ে কথাবার্তা দিয়ে কনফিউশন ক্লিয়ার হয়ে যাও। ওকে, কনফিউশন ক্লিয়ার হয়ে যাও। আবার ধরো যেমন এখানে দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও। এই মহসিন ভাইয়া পড়াইলো, একটু আগে পড়াইলো, নাও, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট প্রেজেন্ট, এগুলো থাকলে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর এই বেটায় এখন লিখছে দে আন্ডারস্ট্যান্ড, কন্টিনিউয়াস লিখলো না কেন? কারণ এই আন্ডারস্ট্যান্ড ওয়ার্ডটা হচ্ছে স্ট্যাটিটিভ ভার্ব। বুঝাইতে পারছি ভাইয়া পুরা? আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি কেন আমি দে আর আন্ডারস্ট্যান্ডিং লিখি নাই? কারণ তোমরা জানো যে নাও থাকা সত্ত্বেও আমরা এইখানে প্রেজেন্ট ইনডিফিনিট বসাবো, কারণ এগুলো হচ্ছে স্ট্যাটিটিভ ভার্ব। আমি কি কনফিউশন ক্লিয়ার করে দিছি ভাই? সো এই কনফিউশনটা তোমাদের আর থাকবে না ইনশাআল্লাহ। যখন দেখবা স্ট্যাটিটিভ ভার্ব, সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসও বসাবে না, পাস্ট কন্টিনিউয়াসও ব্যবহার করতে পারবে না। তুমি যদি বলো আই ওয়াজ আন্ডারস্ট্যান্ডিং, নো, আই ওয়াজ লাভিং ইউ, না, বলা যাবে না। দ্যাট মিন্স মাথায় রাখতে হবে, আমরা যে সব সময় বলি আই লাভ ইউ, তাহলে তো সবাই বলতো স্বাভাবিকভাবে। যখন একজন বলে ও বাবু খাইছো,
আমি তোমাকে ড্যাশ ড্যাশ, সো এখানে তো বলে না আই এম লাভিং ইউ, এখানে কি বলে আই লাভ ইউ, এখানে কিন্তু আই এম লাভিং ইউ বলে না, এই কারণে বলে না, বুঝছো? ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। আবার দেখো এখানে বলা আছে উই ওয়ান্ট টু লিভ নাও, নাও আছে, নাও থাকলে কন্টিনিউয়াস হওয়ার কথা, কিন্তু কন্টিনিউয়াস হবে না। কি হবে না? কন্টিনিউয়াস হবে না, কারণ কি এইখানে আমাদের ওয়ান্ট হচ্ছে স্ট্র্যাটেটিভ ভার্ব। কনফিউশন ক্লিয়ার? এবার আসো আরেকটা কনফিউশন আছে, ইট ইজ এমব্রেসিং, এটা কোন টেন্স? ইট ইজ এমব্রেসিং, ইট ইজ অ্যামেজিং, কোন টেন্স? বি ভার্বের পরে যদি দেখো, বি ভার্বের পরে যদি প্রেজেন্ট পার্টিসিপল হয়, মানে ভার্ব প্লাস আইএনজি, যে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়্যার, এগুলো হচ্ছে কি বি ভার্ব। এই বি ভার্বের পরে যদি আইএনজি হয়, এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ তুমি সাবজেক্টকে নির্দেশ করে বিদায় এটাকে তুমি হচ্ছে কি বলবা? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার বলতেছি, ইট ইজ এমব্রেসিং, ইট ইজ অ্যামেজিং, দ্য বুক ইজ ইন্টারেস্টিং, ইজ ইন্টারেস্টিং, ঠিক আছে? এরকম থাকলে ভাই এটা কন্টিনিউয়াস টেন্স না, এটা কন্টিনিউয়াস টেন্স না। আবার বলতেছি, এটা কমপ্লিমেন্ট, বি ভার্ব আছে। এক কথা মনে রাখবা, এই এম ইজ আর ওয়াজ এর পরে ভার্ব প্লাস আইএনজি থাকলে এটা কন্টিনিউয়াস হবে না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এটা কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। যেমন আমরা বলতে পারি ইট ইজ নাইস এন্ড অ্যাট্রাকটিভ, ইট ইজ নাইস, ইট ইজ এমব্রেসিং, এই যে নাইস এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে বা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করেছে। ইট ইজ অ্যাট্রাকটিভ, এই যে কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। ইট ইজ অ্যামেজিং, তার মানে এই আইএনজি, সব আইএনজি কিন্তু কন্টিনিউয়াস না। যখন কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে তখন সেটা ইনডিফিনিট টেন্স হবে। বুঝাইতে পারছি? আসো কনফিউশন, আরেকটু কনফিউশন আছে, কনফিউশন, আমাদের জীবনটাই কনফিউশন। আজকে এই জিনিস ভাল লাগে, কালকে আবার ওই জিনিস ভাল লাগে না। তো আমরা যেটা বলছিলাম কনফিউশন ক্লিয়ার করব, প্রেজেন্ট আর ফিউচারের মধ্যে একটা বিষয় আমরা মনে রাখবো, বিদেশ যাইতে চাও কে কে? বিদেশ যাইতে চাও কে? প্রবাসী, অথবা বিদেশ গিয়ে লাইফ সেটেল করতে চাও, বা বিদেশি পাখি, সরি বিদেশে গিয়ে তুমি পাখি পালন করতে চাও। সো এখানে যদি এরকম কেউ থাকো, তোমার ধরো পাসপোর্ট ভিসা সব হয়ে গেছে, খালি যাওয়াটা বাকি, যে স্যার আগামী মাসে আমি কিন্তু চলে যাব। আগামী মাসে? তুমি যাবা কবে? আগামী মাসে, তার মানে খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন পরিকল্পিত, অবশ্যই পরিকল্পিত হতে হবে, পরিকল্পিত ছাড়া হবে না, ঠিক আছে? তার মানে কি বলতেছি দেখো, নিকট, খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন পরিকল্পিত কাজ যদি নির্দেশ করে, তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন তোমার ভিসা রেডি, পাসপোর্ট রেডি, বিয়ে শাদিও শেষ, তুমি খালি এখন যাওয়াটা বাকি আছে, পরিকল্পিত করছো বা পরিকল্পনা করছো। যে এরকম যদি হয়, এরকম যদি হয়, সেই ক্ষেত্রে নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, টুডে, টুনাইট, টুমোরো ইত্যাদি উল্লেখ থাকলেও তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিবা। আবার বলতেছি, ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কিছু বিষয় যেগুলো তুমি পরিকল্পিতভাবে কি করতে যাচ্ছ, যেগুলো তুমি কি পরিকল্পিতভাবে করতে যাচ্ছ, সেই পরিকল্পিতভাবে ঘটতে যাচ্ছে এরকম কিছু বুঝালে শুনতে ভবিষ্যৎ মনে হবে, কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাবা। আসলে এক্সাম্পল দিয়ে আমি একটু বুঝাই, এক্সাম্পল দিয়ে বুঝালে তোমরা ক্লিয়ার হতে পারবা। সাকিব ইজ ফ্লাইং ফর মালয়েশিয়া নেক্সট উইক, মানে কি সাকিবের সবকিছু শেষ, পরিকল্পনা শেষ, এখন খালি কি যাওয়াটা বাকি। তার মানে কি এরকম অবস্থা বুঝালে, হ্যাঁ এরকম অবস্থা বুঝালে সাকিব ইজ ফ্লাইং ফর মালয়েশিয়া নেক্সট উইক, আমরা জানি নেক্সট উইক থাকলে কি হয়? ফিউচার হয়, বাট ফিউচার হবে না, কারণ এই কাজটা ঘটতে যাচ্ছে, এই কাজটার জন্য আমি পরিকল্পনা করে ফেলেছি, এখন খালি যাওয়াটা বাকি, সেই ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বুঝাইতে পারছি? অথবা তুমি ধরো তুমি একটা মানে যারা চান্স পাবে না, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পাবে না, তারা পরিকল্পনা করে নিয়েছে একটা রিক্সা কিনবো অথবা একটা মুদি দোকান দিব, ঠিক আছে? হ্যাঁ, তাহলে কি বলবা? আই এম গোয়িং টু ওপেন আ শপ, ঠিক আছে, নেক্সট মান্থ। তুমি জানো নেক্সট মান্থ থাকলে ফিউচার হয়, কিন্তু ফিউচার দিয়ে বলবা না, কি বলবা? আই এম গোয়িং টু ওপেন আ শপ নেক্সট মান্থ, যে আগামী মাসেই কিন্তু আমি একটা কি মুদি দোকান, একটা মুদির ব্যবসা শুরু করব, তাই না? বুঝাইতে পারছি? অনেক কনফিউশন ছিল, আশা করি আর কনফিউশন থাকবে না। ফাইন্ড আউট দ্য টেন্স অফ দ্য ফলোইং সেন্টেন্স, ইট ইজ ইন্টারেস্টিং। এখানে এটা কোন টেন্স? ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম মেরে দিবে কি, এটা কন্টিনিউয়াস, ছোটবেলা থেকে পড়ে আসছে, ও ভার্ব প্লাস আইএনজি, এটা মানে কি কন্টিনিউয়াস। ও শিক্ষার্থী,
ওহো, এটা কিন্তু কন্টিনিউয়াস হবে না, এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কারণ ইজ এখানে এম ইজ আর বি ভার্ব, আমরা পড়েছিলাম বি ভার্বের পরে যদি আইএনজি হয়ে যায় তখন সেটা আর কন্টিনিউয়াস হয় না, কারণ এটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। কি হিসেবে? কমপ্লিমেন্ট হিসেবে কাজ করে। কিভাবে বুঝবা কমপ্লিমেন্ট? ইট ইজ ইন্টারেস্টিং। ওই যে বললাম সাবজেক্ট মিলে যাবে, ঠিক আছে? যে বিয়ার আগে গার্লফ্রেন্ড ছিল সে বিয়ার পরে বউ, মিলে গেছে, একই কথা। তো দ্যাট মিন্স মিলে গেলেই কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝাইতে পারছি ভাই? এবার আসো, হুইচ অফ দ্য সেন্টেন্স ইন দ্য ফিউচার ইভেন দ্য ভার্ব ইজ নট ফিউচার টেন্স। এই যে খেলা হবে, অ্যান্সার করে ফেলো যে কোনটা বুঝাচ্ছে ফিউচার কিন্তু প্রেজেন্টে হবে, বুঝাচ্ছে ফিউচার কিন্তু প্রেজেন্টে হবে। ইয়েস, মারিয়া ইজ ব্যানানা। এই বেটা, এটা কেমনে আবার ফিউচার প্রেজেন্ট হয়? এটা দেখো, জন ইজ ফ্লাইং ফর জার্মানি নেক্সট উইক। এই বেটা জার্মানি যাওয়ার জন্য সবকিছু পরিকল্পনা করে ফেলেছে, জাস্ট এখন যাওয়াটা বাকি, ঘটতে যাচ্ছে, এরকম বুঝালে আমরা জানি কি হয়। ফিউচার বুঝাইলো আমাদের ফিউচার টেন্সে দেই না, আমরা কিসে দেই? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে দেই, তাই না? এবার আসো, আই এম ক্লোজিং দ্য ডোর, অবশ্যই কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। টুডে, টুডে থাকলে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন। তারপরে দেখো ভাইয়া, নাও, কি বলছি? নাও, রাইট নাও, এট প্রেজেন্ট, এট দিস টাইম, এট দিস মোমেন্ট, এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তার মানে এখানে আমরা রিড নিব না, ওয়াজ রিডিং নিব না, হ্যাড রিড নিব না, অ্যান্সার কি হবে? আই এম রিডিং। এবার আসো, নাও নাও নাও, ইটস 10 AM নাও, কি আছে? নাও আছে। নাও থাকলে আমরা জানি কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে দ্য সান হ্যাজ বিন শাইনিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, প্রেজেন্ট ইনডিফিনিট হবে না, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। অ্যান্সার কি ভাইয়া? ইজ শাইনিং। এরপর দেখো, টুমোরো, ইউ ড্যাশ টুমোরো, ইয়েস, ওকে। আমি, ডু আই ফোন, am I going to phone, shall I phone, I am going to phone, বলো কোনটা হবে? প্রশ্নবোধক বাক্য কিন্তু বলা আছে। তার মানে আমরা জানি টুমোরো, নেক্সট উইক, নেক্সট মান্থ, ভবিষ্যতের কোনো কথা বা কোনো কাজ যদি আমরা পরিকল্পনা করে থাকি এবং সেটা ঘটতে যাচ্ছে এরকম বোঝায়, তার মানে কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে ডু আই ফোন হবে না, am I going হতে পারে, shall I ফোন হবে না, I am going to ফোন হতে পারে। এখন কথা হচ্ছে ভাইয়া, সেন্টেন্সটা কি? প্রশ্নবোধক। সেন্টেন্সটা কি? প্রশ্নবোধক। প্রশ্নবোধক আছে। প্রশ্নবোধক থাকলে আমরা আই এম গোয়িং টু ফোন হবে নাকি এম আই গোয়িং টু ফোন? এম আই গোয়িং টু ফোন হবে। সবাই ক্লিয়ার? আমরা চলে যাব এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। বেসিক আগে আলোচনা করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মনে পড়ে তোমাদের এটার ব্যাখ্যাটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কোনো কাজ অতীতে সম্পাদিত হয়েছে কিন্তু যার ফলাফল বর্তমানে আছে, এরূপ বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা মনে রাখার জন্য একটা টেকনিক না, একটা গল্প আমি ইউজ করি। ধরো তোমার গার্লফ্রেন্ড, সরি তোমাদের তো বয়সই হয় নাই, তোমাদের গার্লফ্রেন্ড না, ধরো তোমার কোনো বড় ভাই প্রেম ভালোবাসা হারাম, হারাম জানার পরও সে কি ঝাঁপ দিছে, প্রেম ভালোবাসা করছে। এখন প্রেম ভালোবাসা করার পরে ছ্যাঁকা খেয়েছে। কি খেয়েছে? ছ্যাঁকা খেয়েছে। ছ্যাঁকা খেয়েছে মানে কি? তার প্রেম ভালোবাসা শেষ, ছেড়ে চলে গেছে, ছলনা করে চলে গেছে। ললনা এখন আর নাই, ললনা চলে গেছে। ধরো কোনো কাজ অতীতে সম্পাদিত হয়েছে মানে প্রেম ভালোবাসা সম্পাদিত হয়েছিল, কিন্তু যার ফলাফল বর্তমানে আছে। মাঝে মধ্যে দেখবা তোমার ভাইয়ার মনে, তোমার আপুর মনে কুকুরুক কুক ডাকে, বেদনা ডাকে, কষ্ট হয়, মনে পড়ে ফিলিংসটা, তাই না? তার মানে মনে রাখবা কোনো কাজ ঘটে গিয়েছে, ছ্যাঁকা খেয়েছে, কিন্তু মাঝে মাঝে এই যে একটু একটু মনে পড়ে, অথবা এটার কিছু রেশ রয়ে যায়, সেটাই প্রেজেন্ট পারফেক্ট। সেটাই কি? প্রেজেন্ট পারফেক্ট। বুঝার জন্য আর কি। এটা কিসের জন্য? বুঝার জন্য। ঠিক আছে? তাইলে ভাইয়া তোমার বড় ভাই বড় আপু জানে প্রেম ভালোবাসা হারাম, জিনা, বেগানা নারীর সাথে কথা বলা,
এখন সে কি করলো, যাক প্রেম করছে, প্রেম করে ছ্যাঁকা খাইছে, তাহলে ছ্যাঁকা খাইছে মানে কাজটা সম্পাদিত হয়ে গেছে। কিন্তু ফলাফল মাঝে মধ্যে ফিলিংস, কষ্ট পায়, মনে পড়ে, ঠিক আছে, এটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। শেষ হয়ে গেছে কিন্তু ক্ষত রয়ে গেছে, এটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। আচ্ছা তাই মনে রাখার জন্য, তোরা আবার অন্য ভাবে মনে করিস না, এগুলো জাস্ট তোমাদের মনে রাখার জন্য। স্ট্রাকচার তো আমরা জানি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, এরপরে বি থ্রি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বি থ্রি। যেমন হি হ্যাজ মেড দিস কালারফুল চার্ট, তাই না? যেমন আমি উদাহরণ দেই যে এরকম একটা জনপ্রিয় উদাহরণ দেই, শি হ্যাজ মেড আস ফ্লাই, শি হ্যাজ মেড আস ফ্লাই, এটাও কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে শি হ্যাজ মেড আস ফ্লাই, হ্যাজ এর পরে বি থ্রি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বুঝাইতে পারছি ভাই? ওকে, এইবার কম বেশি কম সবার মনে থাকবে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আশা করি তোমরা টেন্স বুঝতে পারবে। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট যেভাবে শিখলে 100% উত্তর করতে পারবা। প্রথম হচ্ছে টেকনিক, টেকনিক হচ্ছে আজরাইল। টেকনিকটা কি? আজরাইল, ঠিক আছে? আসেন, এটা মোটামুটি সবাই পড়ায় এই আজরাইল টেকনিক, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো দেখলেই তুমি বুঝতে পারবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে? আসো ভাইয়েরা, কি বলা আছে আমরা যে জিনিসটা বুঝবো, আজরাইল। এতে হচ্ছে অলরেডি, যেতে হচ্ছে জাস্ট, যেতে হচ্ছে জাস্ট নাও, আরতে হচ্ছে রিসেন্টলি, ওয়াই থাকলে ইয়েট, এলতে লেটলি, ইতে এভার। আসো মুখস্থ করে ফেলি, জাস্ট, জাস্ট নাও, এতে ধরো এইভাবে যদি যদি আজরাইল দিয়ে পড়ো, এতে অলরেডি, যেতে জাস্ট, যেতে জাস্ট নাও, আরতে রিসেন্টলি, ওয়াই, ওয়াইতে হচ্ছে কি ইয়েট, এলতে কি লেটলি, ইতে কি এভার। তাহলে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, নেভার, এভার, লেটলি, রিসেন্টলি, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ছাড়াও কয়েকটা ওয়ার্ড আছে, সারা দিয়ে লিখলাম। সো ফার, আপ টু নাও, আপ টু দ্য প্রেজেন্ট। সো ফার, up to now, up to the present. Just, just now, already, yet, never, ever, lately, recently, so far, up to now, up to the present, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট। যেমন he has already finished, অলরেডি আছে। আর আমরা এটা জানি অক্সিলিয়ারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে কি বসে? অ্যাডভার্ব বসে। এগুলো তো অ্যাডভার্ব, তাই না? এগুলো কি অ্যাডভার্ব? অক্সিলিয়ারি মেইন ভার্ব মাঝে অ্যাডভার্ব বসে। এবার দেখো haven't finished, এখানে yet, ইয়েটের ব্যাপারটা একটু মনে রাখবা। ইয়েটটা বাক্যে শেষেও বসতে পারে, ইয়েট মাঝখানেও বসতে পারে, ইয়েট নিয়ে কোনো ঝামেলা নাই। এরপর দেখো ইউ হ্যাভ টু ফিনিশ মাই হোমওয়ার্ক, এটা একটু মনে রাখবা। যদি ইয়েট মাঝখানে বসে তখন এই হ্যাবের পরে বি থ্রি হয় না, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়। এই জন্য আমি ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি যে ব্র্যাকেট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের মধ্যে পড়বে না। তাহলে আই হ্যাভেন্ট ইয়েট ফিনিশড মাই হোমওয়ার্ক। যদি তুমি প্রেজেন্ট পারফেক্টে লিখতে চাও তাহলে ইয়েটটা তুমি কি করবা? আই হ্যাভেন্ট ইয়েট ফিনিশড, অথবা তুমি বলতে পারো আই হ্যাভেন্ট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট। তাহলে আসো ভাইয়েরা আমি একটু ক্লিয়ার করে দিই আবার এইটা ইয়েটের বিষয়টা। তিনটা এক্সাম্পল দিয়েছি, দেখো হ্যাভেন্ট ফিনিশড এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এবং ইয়েট তুমি মাঝখানে নাও নাই, শেষে নিছো, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে ইয়েটের পরে টু প্লাস ভার্বের বেস ফর্ম হতে পারে, অথবা ইয়েটের পরে বি থ্রি হতে পারে। যখন বি থ্রি হবে তখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, শেষ, এতটুকু কথাই। আরেকটা বিষয়, অতীতে যে কাজটা একবার বা একাধিকবার হয়েছিল এমন বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। সেক্ষেত্রে অ্যাগেইন, টু টাইমস, থ্রি টাইমস, ফোর টাইমস, ফাইভ টাইমস, টোয়াইস টাইমস, থ্রাইস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ টাইম থাকে। তোমাদেরকে একবার প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। দেখো একটা প্র্যাকটিক্যাল উদাহরণ, আমরা বলি না আমার জীবনে আমি 10 বার ধরা খেয়েছি। কি খেয়েছি? ধরা খেয়েছি। আমরা বলি না আমার জীবনে তৃতীয়বারের মতো ভুল করে ফেলেছি। এই মুভিটা আমি 5 বার দেখেছি। এই মুভিটা কি 5 বার দেখেছি। তাহলে এখানে যে বিষয়টা, সো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 100% শিওর থাকো যে যখন দেখবো একাধিকবার হয়েছে এমন বুঝায়, অথবা প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার হয়েছে এমন বুঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আরো শর্টকাট বলে দেই, যদি দেখো অ্যাগেইন লেখা থাকে, টু টাইমস, থ্রি টাইমস, ফোর টাইমস, ফাইভ টাইমস, টোয়াইস, থ্রাইস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড টাইম এরকম থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, ঠিক আছে? যেমন আই হ্যাভ ওয়াচ দিস মুভি 5 টাইমস, 5 বারের জন্য এই মুভি দেখছি, তাহলে কি হবে? আই ওয়াচড, তাকে আই হ্যাভ ওয়াচড, আই হ্যাভ ওয়াচড। আবার দেখো ইউ হ্যাভ ডান দিস ওয়ার্ক অ্যাগেইন, তুমি এই কাজটা আবার করলা,
তুমি এই কাজটা আবার করেছো, তার মানে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। বুঝাইতে পারছি ভাই? ওকে, আসেন এবার চলে যাচ্ছি আমরা। এর একটা ভাই ব্রাদার আছে, প্রেজেন্ট পারফেক্টের ভাই ব্রাদার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বুঝছো? মজার ব্যাপার হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স এগুলা কাছাকাছি। কোন কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে, ওই যে আগের উদাহরণে চলে যাই, তোমার সেই ভাইয়া আপু চুটিয়ে প্রেম করছে, এটাই কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হারাম কাজ করছে, এটাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর আগে কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট করলাম, করছিল, ধরা খাইছে, শেষ হয়ে গেছে, ক্ষত রয়ে গেছে। আর এইখানে কি জানো, এইখানে বাংলা বিষয়টা হচ্ছে এরকম, সেই যে শুরু করেছে 2015 সালে, এখনো চুটিয়ে প্রেম করেছে, এটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অথবা যাক, একটু রোমান্টিক ভাষায় বললাম, এবার নর্মাল ভাষায় বলি, ফর্মাল ভাষায় বলি, যে তোমার বাবা সরকারি চাকরি করে, তোমার বাবার পোস্টিং হচ্ছে নারায়ণগঞ্জ, তোমার বাবা 2018 সালে সেই নারায়ণগঞ্জ গিয়েছে, তুমি সেই 2018 সাল থেকেই নারায়ণগঞ্জে বসবাস করছো। তোমার বাবা রাজশাহীতে জবের উদ্দেশ্যে বা ঢাকায় বাড়ি কিন্তু রাজশাহীতে গেছে এবং তোমাদেরকে রাজশাহীতে নিয়ে গেছে, তোমরা গত 5 বছর ধরে রাজশাহীতে আছো, কোন কাজ শুরু হয়ে এখনো চলছে, এরকম বুঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমার ভাই এবং বোন, বড় ভাই বোন সেই 2015 সালে প্রেম করা শুরু করেছে, এখনো চলছে, এটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো আমি বেসিক আশা করে বুঝাইতে পারছি। তার মানে এখানে অতীতের কোনো সময়ের উল্লেখ থাকবে, ঠিক আছে? যেমন 2018 সাল থেকে, অত 5 বছর ধরে, 10 বছর ধরে, খুবই ইজি এটা। আর আমরা জানি এটার স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন, এরপরে ভার্ব প্লাস আইএনজি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন, ভার্ব প্লাস আইএনজি। যদি আমরা একটু দেখি, আই হ্যাভ বিন কমপ্লিটিং, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, ভার্ব প্লাস আইএনজি। হি হ্যাজ বিন ওয়ার্কিং, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন, এরপরে ভার্ব প্লাস আইএনজি। সো স্ট্রাকচার আশা করি সবাই জানো, স্ট্রাকচার সবাই বুঝো। ওকে, আচ্ছা এখন আসলে ভাই যেভাবে শিখলে পরীক্ষা 100% উত্তর করতে পারবা, টেকনিকটা কি? সিন্স ফর হাউ লং থাকে এবং সেখানে তোমাদের এই যে সিন্স এবং ফরের ব্যবহারটা বুঝে দিতে হবে, ভার্সেস। আচ্ছা, টেকনিকটা হচ্ছে সাধারণত সিন্স ফর হাউ লং দ্বারা থাকে। কি থাকে? সিন্স ফর হাউ লং। তাহলে ভাইয়া এখন তোমাদের মনে প্রশ্ন, ভাইয়া সিন্স ফর হাউ লং বলতেছেন, তাহলে একটু বলেন তো ভাই সিন্স আর ফরের মধ্যে পার্থক্য কি? এটা আমাদের অনেকে বুঝি না, যারা বুঝো না আসো বুঝিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বুঝিয়ে দিব সিন্স আর ফরের ব্যবহার। দেখো, সিন্সের পর নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময় বা সাল, আর এই ফরের পরে সংখ্যা প্লাস সময় থাকবে, ঠিক আছে? যেমন দেখো, আই হ্যাভ বিন রাইটিং দ্য বুক সিন্স 2010, 2010 সাল থেকে আমি বইটা লিখছি। দ্যাট মিনস 2010 সাল থেকে, এই 2010 সাল একটা নির্দিষ্ট সাল বুঝাচ্ছে, এই জন্য সিন্স হবে। আর এখানে দেখো, আই হ্যাভ বিন রাইটিং দ্য বুক ফর 10 ইয়ার্স, 10 বছর যাবত, এটা বলছে 2010 সাল থেকে, আর এটা হচ্ছে 10 বছর যাবত আমি বইটা লিখছি। দ্যাট মিনস কি দাঁড়ালো, এইখানে ফরের পরে বলছি সংখ্যা, এই দেখো সংখ্যা, সংখ্যা আছে, এরপর ইয়ার্স সময় আছে। তার মানে সিন্স এবং ফরের ব্যবহারটা হচ্ছে সংখ্যা প্লাস সময় থাকলে ফর হবে, আর নির্দিষ্ট সাল থাকলে সিন্স হবে। তাহলে সিন্স হচ্ছে নির্দিষ্ট সময় থাকবে, আর ফর হচ্ছে সংখ্যা প্লাস সময় থাকবে। এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস শেষ। এখান থেকে প্রশ্ন আসে, জাস্ট নাও আছে, কি আছে ভাই? জাস্ট নাও। আমরা বলেছিলাম আজরাইল, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি, এগুলো থাকলে কি হবে? এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট হবে, ইজ হ্যাভিং হবে না, এখানে ওয়াজ হ্যাভিং হবে না, হ্যাড হবে না। আমরা জানি ইয়েস প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাড অথবা হ্যাজের পরে B3 হয়। এখন এটাই অনেকে বুঝতে পারে না, আসো তোমাদেরকে বুঝাচ্ছি। হ্যাভ হ্যাজের পরে যে হ্যাজ আছে, এরপরে B3 কিভাবে হয়? সবাই জানো ভার্বের 1 নাম্বার রূপ হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের 2 নাম্বার রূপ হচ্ছে হ্যাড, ভার্বের 3 নাম্বার রূপও কি হ্যাড। তাহলে এই হ্যাজের পরে
হ্যাড আছে এটাই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই যে স্ট্রাকচার, অনেক স্ট্রাকচার ভুল করি আমরা। অনেক বলে হ্যাজ হ্যাড কেমনে হয়? হ্যাজ হ্যাড হয় রে বোকা, এই হ্যাভ হ্যাজ এরপরে বি3 হওয়ার কথা না প্রেজেন্ট পারফেক্টে। হ্যাভ হ্যাজ এর পরে যদি বি3 হয়, আমরা জানি হ্যাভ এর বি3 ফর্ম কি? হ্যাড। হ্যাজ এর বি3 ফর্ম কি? হ্যাড। তাহলে হ্যাজ হ্যাড এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট। ডান। এরপরে আসো ভাইয়া, দ্য টেন্স অফ ভার্ব ইন দ্য সেন্টেন্স শি হ্যাজ ব্রোকেন ইন দ্য পট। দ্যাট মিনস এটা রাশিয়ান ইউনিভার্সিটির কোয়েশ্চেন। তাহলে হ্যাজ ব্রোকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অবশ্যই অ্যান্সার কি হবে? প্রেজেন্ট পারফেক্ট। এরপর দেখো কোনটা প্রেজেন্ট পারফেক্টের উদাহরণ? আই হ্যাভ হ্যাড দ্য নিউজ, ওই যে হ্যাভ এর পরে বি3। এই যে এইটা যদি বুঝো তাহলে এটা বুঝবা। আই হ্যাভ ডান মাই ডিউটি, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট। হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আই হ্যাভ রিড। তাহলে হুইচ ওয়ান ইজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স? আই হ্যাভ ওয়ার্কড। জাস্ট আছে, জাস্ট থাকলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ অথবা হ্যাজ এরপরে বি3। তো আমরা দেখতে পাচ্ছি এখানে হ্যাজ আছে, এই হ্যাজ এর পরে তুমি খালি একটা কি নিবা? বি3 ফর্ম নিবা। তাহলে ওয়েন্ট হবে না, গোয়িং হবে না, গেটিং হবে না, অ্যান্সার কি? গান। আবার দেখো জাস্ট নাও আছে, এরপরে জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে ওয়েন্ট হবে না, গোজ হবে না, অ্যান্সার কি হবে? হ্যাজ গান। তারপর দেখো আপ টু নাও, একটু আগে পড়েছি যে অলরেডি, জাস্ট, ইয়েট, জাস্ট নাও, তারপরে হচ্ছে সো ফার, আপ টু নাও। অনেকে ভাববা ভাই নাও আছে, মনে রাখবা নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আপ টু নাও প্রেজেন্ট পারফেক্ট। কনফিউশন রাখা যাবে না। নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, রাইট নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, জাস্ট নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট, আপ টু নাও থাকলে প্রেজেন্ট পারফেক্ট। ক্লিয়ার? সো এখানে আমরা দেখতে পাচ্ছি অবশ্যই সেন্ট হবে না, শ্যাল সেন্ট হবে না, হ্যাড সেন্ট হবে না, অ্যান্সার কি হবে? হ্যাভ সেন্ট। এবার দেখো উই হ্যাভ নেভার প্রেজেন্ট পারফেক্ট, হ্যাভ এর পরে বি3 ফর্ম হবে, তাহলে হ্যাভ এর পরে হ্যাভ হবে না, উইল হ্যাভ হবে না, হ্যাভ এর পরে হ্যাভ বিন হবে না, হ্যাভ এর পরে বি3 হ্যাড। আমরা জানি হ্যাভ এর পাস্ট পার্টিসিপল কি? হ্যাড। সিন্স 2010, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অ্যান্সার কি হবে? আই হ্যাভ বিন নোয়িং হার সিন্স 2010। এবার দেখো ফর আ উইক, সিন্স ফর দ্বারা আমরা পড়ছিলাম সিন্স বা ফর থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখন কথা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ওয়ার ডিগিং হবে না, আর ডিগিং হবে না, ডাগ হবে না, হ্যাভ বিন ডিগিং। অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকে না, তখন প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার করে আসবা, খালি রেখে আসবা না। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নাই, প্রেজেন্ট পারফেক্ট দিয়ে আসবা, কিন্তু পাস্ট এগুলো দেওয়া যাবে না। বুঝতে পারছি?